বাংলা গল্প কথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দ্রব্যময়ীর কাশীবাস। দুদিন থেকে জিনিসপত্র গুছোনো চলল। পাড়ার মধ্যে মাত্র ৩ ঘর প্রতিবেশী। কারো সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশ ঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্যঠাকরুনের বাড়ির চারিধার বনে বনে নিবিড়। সূর্যের আলো কোশমিন কালে ঢোকে না। তার ওপর বাড়ির সামনে একটা ডোবা। বর্ষার জলে টইটুম্বুর। ব্যাঙের একঘেয়ে ডাক দিন রাত, দিনে রাতে মশার বিনবিনুনি। দ্রব্যঠাকরুনের নাতি বললে, ঠাকমা, সাবু আছে ঘরে, না বাজার থেকে আনব? দ্রব্যঠাকরুনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল, কারণ আজ ২ মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর, ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। দ্রব্যঠাকরুন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন। উফ আহ করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির নঠাকরুন এসে জিজ্ঞেস করবেন জানলার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নবৌ, মলেই বাঁচি, নিত্যি জ্বর, নিত্যি জ্বর। ওরে, হাত পা কি কামড়ানটা কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? এ কি কাণ্ড, হ্যাঁ গা। পরে মিনতির সুরে বলবেন, ও নবৌ, নক্কি দিদি, শীত তো আজ ভাঙল না। কাঁথা গায়ে দিয়েছি, নেপ গায়ে দিয়েছি। তুমি ওই বাঁশের আলনার পুরনো তোষকটা পেরে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি, ধরো নবৌ, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি, অমন করো না। ছি, টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে। তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব। ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নবৌ। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু, গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জটে গয়লার অড়ল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেব এখন গরু। আমারও গরু রয়েছে জটে গয়লার জমির কাছে। তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা নঠাকরুন আবার এসে জানলায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপ কাঁথার ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো, গরু, আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়। মেজ নাতি, ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য দুটি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলে হয়েছে। আজ বছর ৫-৬ আগে নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন ৭ ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিঁটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালা ঘর, ছেঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে দিনমানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক। মাগো, কি কাদাঘাটের পথে!
এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাঁড়ার মতো নাক আরও উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। নঠাকরুনকে বলেন, সুদের সুদ, ও যে কি মিষ্টি, তা তোমাকে কি বোঝাবো নবৌ। দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কত কালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বন্ধা বিধবা নঠাকরুন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। নঠাকরুন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখাদেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র নঠাকরুনই দ্রব্যময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানলায় উঁকি মেরে 2-একটা কথাও বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার ওপর। পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নবৌ, গরু এনেছো দিদি? 2-3 বার ডাকের পর নঠাকরুন উত্তর দিলেন, কে ডাকে দিদি? ঠেলে উঠেছ? বলি, আমার গরুডো কি এনেছো মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করেই মোলে শেষকালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো গোয়ালে, খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব্যঠাকরুন টেমিটা জ্বালালেন। আমড়া গাছে একটা তেড়ো পাখি আর একটা তেড়ো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্যঠাকরুন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছেই, 1/2 ঘন্টা হয়ে গেল, একে মাথা ধরে আছে, ভালো লাগে। থাম না বাপু, মানুষ জানোয়ারের সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব্যঠাকরুন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, এক ঘর, বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়, কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বার দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্যঠাকরুনের মনে হল খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুকুজ্জে গিন্নির সঙ্গে দেখা।
মুকুজ্জেগিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রবঠাকরুনের কটি নাতি চাকুরে, এজন্য দ্রবঠাকরুনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ দুটো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই, তুমি যে তিমিরে সেই তিমিরে। নদীর ঘাটে যাবার পথে শুধু বন আর বাগান, কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশশ্যাওড়া ও বনচালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে 2-1জন সূচি বাইগ্রস্তা বিধবা পথের পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে রেখেছেন। দ্রবঠাকরুন বনের পথে ঢুকে উঁকি মেরে কি দেখছেন। এমন সময় মুকুজ্জেদের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কি না একাত্রা মা, একটা গাছ কাঁঠাল, সর্বনেশেদের জন্য যদি মা তার কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে আমি কি চৌকি দিতে গেছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখ তোর না দেখ মোর, সর্বনেশে কলিকালে কি ধম্মক জ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। দ্রবঠাকরুন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরে চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির পেছনে কাগজিলেবু গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। দ্রবঠাকরুন হাঁক দিলেন, ক্যারে নেবুতলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এই আমি কনক ঠাকমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবুঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে দ্রবঠাকরুনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়াল। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু। দ্রবঠাকরুন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গেছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছ্যাঁচোর নিয়ে হয়েছে, তোর মার অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস নে? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দ্রবঠাকরুন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকমা। কি রে, কি? আমি চলে যাব। কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? দ্রবঠাকরুন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢকঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করলে। দ্রবঠাকরুন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা তো জানি নে ঠাকমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি?
ধ্রুব ঠাকরুন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুকুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল। কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গাঁয়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে, বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দারুণ জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচব না। আসলে ধ্রুব ঠাকরুনের গাছপালার ওপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎ সামান্য জমি জমা, তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসাবে বিক্রি করলেও এ কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তাঁর মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবুও গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটা ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু ধ্রুব ঠাকরুন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতি রঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে ধ্রুব ঠাকরুন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে আসে না। এক ঠাকরুন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখে না। ধ্রুব ঠাকরুন কিছু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুবই ইচ্ছে। কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকমা, একটা নেবু দেবেন? কেন রে, কেন? ওবেলা তো। ওবেলার নেবু ওবেলায় ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা, আয় উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে। নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেখানে পড়ে। কিন্তু ধ্রুব ঠাকরুনের নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে। তবুও দুটো কথা বলবার লোক তো বটে। ধ্রুব ঠাকরুন আপন মনেই বকে চলেছেন। নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কিরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকমা, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, তারপর শোন না। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না। ওর মাও দেবে না, বড্ড হেজল দাগড়া মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মাও অন্য রকম, আপনাদের সেকাল গেছে। আমি জানি নে ছেলে মেয়ে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি কোথায় রে আবাগের বেটি? আমি এবার যাই ঠাকমা, নেবু একটা। আচ্ছা,
তা যা নিয়ে একটা নেবু। শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুঁততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দ্রব্য ঠাকরুনের মেজ নাতি নীরোদচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকমা। দ্রব্য ধড়মড় করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরি কাকার মেয়ে কনক না? ওহ, কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুঁটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে। নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। দ্রব্য ঠাকরুন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে? হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল তাই। এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর ঠাকরুন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন। অনেক দিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘোরে মারা যাবে। পালা জ্বরে ধরেছে। এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে, কে শোনে? তার ওপর আবার গরু। একটা বিহিত করে যাও যা হয়, নইলে। কানু বললে, সেসবের জন্যই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না। পরের চাকরি, তাই দেরি হলো। দ্রব্য ঠাকরুন বললেন, ভালো কথা। ও নবৌ, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্যে। তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নবৌ। তা দেও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়াগাঁয়ে তো চোখেই দেখতে পাইনে দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গাঁয়ে। আমি যা বলবো তা মুখের ওপরেই বলবো বাপু। ফলে নবৌ দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুমার পরামর্শ হলো রাত্রে। কানু এক মতলব ফেঁদে এসেছে। ঠাকুমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুমাকে রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি? তীর্থ ধর্ম করার সময় তো এই। তাঁর যদি আজ ছেলেটাও বেঁচে থাকতো।
আজ প্রায় ৪৫ বৎসর পূর্বে ৭ মাস বয়সে নঠাকরুনের ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রব্য ঠাকরুন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবউকে। বারবার মাথার দিব্য দিলেন, মুংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নবৌ, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জলখাবার, তেল ঘিয়ে কলকলে করে পেঁয়াজ বেনুন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গা আর হয় না। এখন ঘরের আড়ায় শুকনো নারকোল পাতার আঁটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট হলে সুগৃহিণী দ্রব্য ঠাকরুন যে সময়ের যা সঞ্চয় করে রাখতেন। কাশী বাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থ বাস হয় না। সেসব দান করে গেলেন কতক নঠাকরুনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই এক বোঝা পাকাটি নিয়ে যা কনকি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, হুঁ। নঠাকরুন চোখের জল ফেললেন যাবার সময়। দ্রব্য ঠাকরুন ট্রেনে কোনো রকমের শুচিতা বজায় রেখে কাশী এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশী বাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব্য ঠাকরুনের জন্য। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রব্য ঠাকরুন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রব্য ঠাকরুন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব্য ঠাকরুনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রব্য ঠাকরুনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? দ্রব্য ঠাকরুন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। দ্রব্য ঠাকরুন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? বলছি লোম বস্ত্র বের করে পড়ুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোম বস্ত্র কি জিনিস পাড়াগাঁয়ের মানুষ দ্রব্য ঠাকরুন কখনো শোনেননি। তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোম বস্ত্র নেই? আপনি জপ করেন কি পরে? এই সাদা থান পরেই জপ করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা দ্রব্য ঠাকরুনের চিরদিনের অভ্যেস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। উফ, কি মুশকিলেই পড়া গেল। না, কাশীর লোক ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে
কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজবাসিনী। ধ্রুব ঠাকরুনের চেয়ে তাঁর বয়স 2-5 বছর কম হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। ধ্রুব ঠাকরুন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন। ধ্রুব ঠাকরুন অতশত বুঝতে পারলেন না। ফিরবার পথে ধ্রুব ঠাকরুন জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ 2 ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে ধ্রুব ঠাকরুনের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শোনেননি? না। কে তিনি? কই না, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। ধ্রুব ঠাকরুনের কোনো দোষ নেই, তিনি অজ্ঞ সেকেলে লোক। অজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেনও নি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাকে বলেনি। ধ্রুব ঠাকরুন ভয়ে ভয়ে থাকেন। তাঁর সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই ধ্রুব ঠাকরুন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুড়ের মতো হাত জোর করে বক বক বকুনি জুড়ে দেবে। আর কি সব কথা জিজ্ঞেস করবে, কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তাঘাটে বেরুলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে ধ্রুব ঠাকরুনের। কিন্তু তিনি কি করবেন? কাশীর রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন। গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশের ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। ধ্রুব ঠাকরুন শুনতে লাগলেন, কেউ জিজ্ঞেস করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন? ধ্রুব ঠাকরুন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম, ওখানে ধন্না, 2 ঘণ্টা ধরে নাক টেপো। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ঠোং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপরই সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যান না কি যোগে বসল,
আর ওঠে না। ধ্রুব ঠাকরুনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই। সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহন ভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে ধ্রুব ঠাকরুন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলই যাচ্ছে আসছে। কি জানি ওদের কথা তিনি কিছুই বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস তিনেক গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে। মুংলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে? আহা, নবউ কি মুংলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যে পেটের মেয়ের মতো ওকে। না, তার চোখে জল এসে পড়ে। আজই এত কাল পরে নবউয়ের পত্র এসেছে দেশ থেকে। তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবউ লিখেছে মুংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালে নয়। কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্য। নীরজা দীর্ঘশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। ধ্রুব ঠাকরুন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে। কে মাথার দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছি কিনা প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। মাগিটা পাগল না কি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো, বাবা এখন বাসায় চল দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ড মাণ্ড এক বর্ণ যদি তিনি বোঝেন। আর মাগির চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গি বাকি। ধ্রুব ঠাকরুন না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা আহ কি চমৎকার। ধ্রুব ঠাকরুন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন, দিদি দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। বেশ মোটা ভুঁড়িওলা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হল। ঘরে রাবড়ি মালাই তৈরি হল। লুচি ভাজা হল। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কি সব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু তাই শিখতে।
যতবা এ বকে ততবা ও বকে, মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত ৯টার পরে দ্রব ঠাকরুনকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশী বাস করতে এসেছ? হ্যাঁ। নাম কি? দ্রবময়ী দেব্যা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ! দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশী বাসে ফল কি মা? ফলের জন্যই তো আসিনি, শরীরটা সারাতে এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? দ্রব ঠাকরুন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলছেন। আহ, কি বিপদ! মাগি সব সময় কি আবল তাবল বকুনি। মুখে বললেন, আমি তো কিছু বুঝিনি, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলি। তবুও দুজনই নাছোড় বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশী বাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আছো আজ, কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। দ্রব ঠাকরুন মনে মনে বললেন, মরণ মাগির! তবে স্বামীর কোথায় যাবে মেয়েদের? ঠং দেখো না। যাই হোক, বহু বহু তর্ক করেও ঠাকরুনকে দ্রব করা গেল না। নাম দ্রবময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধি মতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তাঁর কাছে। পুরনো একছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব ঠাকরুন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী?
সবই ভগবানের মায়া, মায়ায় সব ভুলে থাকা। গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে। এ মাগির মুখে সব সময় বড় বড় কথা। দিগে যা তোর সব কিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে। তাঁর কি? বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাড়ছড়া দিয়েছিল, তা কোনো মেয়ে মানুষ এভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তাঁর মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে। মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কনকি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে ধ্রুবঠাকুরুন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি এত রাতে করে কি? হুস হুস করে অত জোরে দীর্ঘশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘোরে মুখ চাপা লাগলো নাকি? ধ্রুবঠাকুরুন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে ওগো? নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দ কিসের? কুম্ভকের রেচক পূরক অভ্যেস করছি। অনেক রাত ভিন্ন হয় নাকি না? ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমুতেও দেয় না রাত্রিরে। ধ্রুবঠাকুরুন বললেন, যাকগে, ঘুমের ঘোরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো। ঘুমুলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো, তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি ঘুমুলেন না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবও না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্য। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। ধ্রুবঠাকুরুনের পিত্তি জ্বলে গেল। কিনগে যা দিন মাগি, যদি তোর পয়সা থাকে। রাত্রিরে একটু ঘুমুতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশী এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। ধ্রুবঠাকুরুন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যের মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও মাগি পাগল। পাগল? সে কি? না বাবু, বেজায় ধর্মিষ্ঠী। অত ধর্মিষ্ঠী আমার পোষাবে না। আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে। ঠাকুমার যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকমা, শেষ বয়সে কাশী বাস করতে এলে, না হয় তুমিও হও একটু ধর্মিষ্ঠী। হ্যাঁ, উনি ওই রকমই বটে।
সত্য বলছিল মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলের। ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। ধ্রুব ঠাকরুন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি অত নাস্তিক কেন ঠাকমা? ওর সঙ্গ করে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাব যে এখানে থাকলে। আবার ওই সব নাস্তিকের মতো কথাবার্তা ঠাকমা, তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকরুনের চিঠি আগে আগে আসত, গত ৩-৪ মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছপালাটা। দিদি, এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিছু নয়, একমাত্র তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। ধ্রুব ঠাকরুন তাড়াতাড়ি বলে উঠলেন, এই যা, দাঁড়াও, কড়ার দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁদর। অমন গামছাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন। কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক। শুনবার জিনিস। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড় বান্দা। অবশেষে নিয়ে গেলেন ধ্রুব ঠাকরুনকে। কেদারঘাটে এর আগেও ২-৩ বার ধ্রুব গিয়েছেন সত্যর মার সঙ্গেই। ওপরের রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগামতো কথক ঠাকুর কথকথা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যর মা জিজ্ঞেস করলেন, দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না, আনিনি। ৮ আনার কম দেয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার ৮ আনা না দিয়ে ৪ আনা বরং দেও। নাতিরা ক টাকা বা পাঠায়? এখানে যা দেবেন দিদি, পরকালের জন্য তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। ২-৩খানা পানসিতে সুসজ্জিত নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন, কাশী সকল তীর্থর সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ।
ধ্রুব ঠাকরুনের মন অজ্ঞানে অনেক দূরে চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে, বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললে, চলুন দিদি। ধ্রুব ঠাকরুন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে, আহা আহা। যদি এ মাগির সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর বড় মন খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশি খণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা কাঁঠাল গাছ দেশে, খয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদা ফজলি, মাই ল্যাংড়া পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে, এখন কি কাশী বাস করার সময় হয়েছে তোমার? আমি বলি, না, সংসারের মায়ায় আর না। গানে বলে, কে বা কার পর, কে কার আপন। এই মরেছে, মাগি আবার শুরু করেছে। এত কাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। নীরজা গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করলেন। ধ্রুব ঠাকরুন মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি, আপনার এখন উচিত গুরু মন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত দৌড়ে দাঁড়িয়ে, সব রকম তো দেখলুম শুনলুম। ধ্রুব ঠাকরুন মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, মাগির কথার আবার ধরন শোনো না, ভাটপাড়ার ভট্টাচার্য এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড ন্যাওটা, যেখানে যাব সেখানে যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরতো না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলি, আর আহ, আবার ওইসব কথা আপনার মুখে। রাজা ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে, সব মিথ্যে। ধ্রুব ঠাকরুন কোনো কথা বললেন না। তাঁর ওর কথা একেবারেই ভালো লাগে না। মাগি যেন কি কি বলে, কি করে। মাগি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর, ছি। সারা রাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন তাঁর গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলো ছলো চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবউ তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না।
মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এত কাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়েরখাগি গাছটাতে, এত কাঁঠাল ৩-৪ বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুকুজ্জেগিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দে দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ঠাকমা, একটা নেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হব্যিসান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গাল বাদ্য সহকারে শিব পুজো করছেন। ধ্রুব ঠাকরুনের একটু বেলা হয়েছে আজ উঠতে। মনও খুব ভার। তার আপনার জন পড়ে রইল, তার মুংলি, তার খয়েরখাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আরও ওই মাগির জ্বালায়। নীরজার গালবাদ্য থামল। ধ্রুব ঠাকরুনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়া সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশী বাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কিনা। আজ বড় শুভ দিন আমার। গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। ধ্রুব ঠাকরুন বললেন, তা তো ঠিক, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। ধ্রুব ঠাকরুন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশীবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে ধ্রুব ঠাকরুন দেশের স্টেশনে তার বোচকা তোরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকরুন শুনে ছুটে এলেন, ও দিদি, দিদি। হ্যাঁ নব, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না। তোমার যাওয়ার পর থেকেই গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন আমার বাবা বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকরুন দড়ি ধরে মুংলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে ধ্রুব ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলির চোখে জল পড়ে, তাঁরও চোখে জল পড়ে। ঠাকরুন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন। রক্ষে করো নব, তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগির মতো?
মুলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্ম টন্ম ছেড়ে দাও। কে মাগি, কার কথা বলছো? সে বলবো এখন সব। হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে, বাবা। কানু হেসে বললে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক, কাশিপ্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই বাই বল, নবৌ বলো, আমার এই ভিটেতেই যেন তোমাদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদে নিয়ে যেতে পারি। কাশি পেরাপ্তিতে দরকার নেই, এই ভিটেতেই আমার গয়া কাশি। তিনি ওই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন, ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে দ্রব্য ঠাকরুন চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেঁটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। দ্রব্য ঠাকরুনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন। এখন তার বয়স ৩-২৬। কনক হেসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম। আমাদের কথা মনে ছিল?